দাদা ভিটামিন প্রেজেন্ট সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন আমরা সাড়া দাও বাংলাদেশ ঘুরে বেড়াই, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে বেড়াই প্রশ্নের উত্তর। যে সকল প্রশ্ন সাধারণ মানুষের থাকে, সাধারণ মানুষ প্রশ্নকর্তাদের কাছে প্রশ্ন করতে চান, সে সকল প্রশ্ন নিয়েই আমাদের এই আয়োজন সাড়া দাও বাংলাদেশ। সাড়া দাও বাংলাদেশ চেষ্টা করে প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল কর্মকর্তা, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়ার, প্রশ্নের উত্তর খোঁজার এবং সর্বোপরি তাদেরকে তাদের দায়িত্ব ঠিক কতটা তারা পালন করছেন সেটি জনগণের সামনে তুলে ধরার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ তোমাকে। স্যার, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন, এখন ভিসির দায়িত্ব পালন করছেন। কেমন ছিল এই দীর্ঘ পথ চলা, শিক্ষক থেকে উপাচার্য, এই পথ চলাটা যদি একটু আমাদেরকে বলতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আমার যাত্রা শুরু করেছি শিক্ষক হিসেবে 1993-তে। সেই হিসাবে প্রায় 34 বছর এই শিক্ষকের পথ চলা। জীবনের পথ চলা যে খুব বেশি কুসুমাস্তীর্ণ ছিল এমন নয়, অনেক কিছু পেরিয়ে, অনেক সময়, ভালো সময়, অনেক খারাপ সময় পেরিয়ে আমি 2006 সালের প্রফেসর হিসেবে উন্নতি হই। 2004 সালে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা হিসেবে উদ্ভিদ বিজ্ঞান থেকে আমি এই ডিপার্টমেন্টে সুইচ করি। 2004 সাল থেকে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির প্রতিষ্ঠাতা সভাপতি, এরপরে বয়োজ্যেষ্ঠ শিক্ষক হিসেবে ছিলাম আনটিল 16 মার্চ পর্যন্ত। 17 মার্চ 2026 আমি উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হই। আমার এই পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছেন, নিয়োগ দিয়েছেন। এই পথ চলা অনেক সময় খুব কঠিন মনে হয়েছে, অনেক সময় আবার খুবই নিজের মধ্যে, নিজের জায়গার মধ্যে অনেক ভালো লাগাও ছিল। ভালো লাগা থেকে এই কারণে বলছি, আমার পুরো সময়টা কিন্তু আমি গবেষণার সাথে যুক্ত ছিলাম, পুরো সময়টা গবেষণার সাথে যুক্ত ছিলাম। তো যখন ফান্ডগুলা পেতাম তখন মন খুব প্রসারিত, না আই এম অন দ্য রাইট ট্র্যাক। যখন কোনো কারণে ফান্ডের শর্টেজ হতো, মন খারাপ হতো, তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে বলছি, সকলের দোয়া নিয়ে বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে FGPL ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাব যেটা আমি প্রতিষ্ঠা করেছি, সেটা ইনশাআল্লাহ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা উন্নত মানের ল্যাবে পরিণত হয়েছে, যেখানে আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটরা আছেন। তো এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়া, এটা হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে একটা সোনালী দিনের একটা অংশ, একটা স্বপ্নের একটা অংশ, স্বপ্নের একটা জায়গা। তো অবশ্যই আমার ভালো লাগছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য হিসাবে আমি নিয়োগ পেয়েছি এবং আমার কতগুলো চিন্তা আছে এই ইউনিভার্সিটিকে ঘিরে, আমার নিজস্ব কিছু প্ল্যান আছে, আমার নিজস্ব কিছু স্বপ্ন আছে এই ইউনিভার্সিটি ঘিরে। তো সেই হিসাবে যেহেতু আমি এই মাটি এবং এই জায়গারই সন্তান, এই এলাকারই সন্তান, এখানে আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা, ছাত্র হিসাবেও 7.5 বছর এখানে ছাত্র হিসাবে, এখানে আমার লোকাল একদম বাড়ির পাশে, তো সব বিষয়গুলো নিয়ে আমি মনে হয় যে অনেক বেশি সিজনড, যার কারণে এখন এই জায়গায় আমি আশা করি যে এই বিশ্ববিদ্যালয়ে যেই জায়গায় আমরা দেখতে চাই সেই জায়গায় কাজ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষকের জায়গা থেকে ভিসির কাছে অনেক কাজে অনেক সময় অনেকবার আসা হয়েছে। চেয়ারের এপার থেকে যেমন ভিসি আসনটাকে মনে করতেন, এখন চেয়ারের ওপার থেকে আসলে কেমন অনুভূতি হয়? আমি নিজেও মনে করতাম যে এই ভাইস চ্যান্সেলর একদিন আগেও কিন্তু আমাদের সাথে একসাথে গাড়িতে করে আসা যাওয়া করতো। পরীক্ষার বিলের পরিমাণ বা টাকার পরিমাণ বাড়ানোর জন্য আমরা দাবি দিয়েছি, অন্য একটা কাজে দাবি দিয়েছি, এই যে উনি রাজি হতেন না, তখন আমরা খুব রাগ করতাম যে
2 দিন আগেও এই কথাগুলো উনি আমাদের সাথে গাড়িতে বসে বসে আলাপ করেছে। 2 দিন পরে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা পরিবর্তন হয়ে গেছে। যখন ওনার কাছে এই পরীক্ষার পারিতোষিক বৃদ্ধি পাওয়ার জন্য গিয়েছি বা কোনো একটা বিষয়ের জন্য গিয়েছি, উনি দেখি যে এটা করছেন না। এখন আমার এক্সপেরিয়েন্সের কথা বলি। আমি যখন এই যে নদীর এই পারে ছিলাম, এই চেয়ারের এই পাশে ছিলাম, টেবিলের এই পাশে ছিলাম, আমারও তখন এইভাবে মনে হতো যে ভাইস চ্যান্সেলর চাইলে অনেক কিছুই করতে পারে না। এখন ওই পাশে গিয়ে যাওয়ার পরে বুঝছি যে ওই পাশে গিয়ে সব কিছু ভাইস চ্যান্সেলর করতে পারে না। কারণ আমি একটা ফাইলের কথা বলি, একজন টিচার হয়তো একটা কিছু চাচ্ছে, উনি আমাকে এভাবে অ্যাপ্রোচ করে, স্যার আপনি চাইলে তো পারেন, আপনি তো স্যার ভাইস চ্যান্সেলর, আপনি চাইলে পারেন। কিন্তু আমি যখন ওই চাইলে পারাটা যখন চিন্তা করি, সাথে সাথে আরো 10টা ফাইলের কথা আমাকে চিন্তা করতে হয়। অর্থাৎ এইভাবে যদি আমি এই ফাইলটা যদি এইভাবে কোনো সহানুভূতি কোনোভাবে আমি যদি ছাড়ি দিই, একইভাবে আরো 10টা ফাইল ছাড়তে হবে। অথবা এটা এমন একটা রেফারেন্স হয়ে যাবে, এই রেফারেন্সের কারণে আর বিশ্ববিদ্যালয়ে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না, যে অত সালেও অমুক স্যার অমুক বিষয়ে এইরকম একটা কাজ করেছে। ফলে অনেক সময় এই জায়গার বাইরে থেকে অনেক কিছু চিন্তা করা যায়, বলা যায়, কিন্তু ডিগনিটি নিয়ে কাজ করার জন্য, আন্তরিকতার সাথে কাজ করার জন্য, যে বিশ্ববিদ্যালয়ের আইন এবং নিয়মকে মেনে কাজ করতে গেলে কারো কারো বিরাগ ভাজন হতে হয়, যেটা আমি এখন বুঝতে পেরেছি। চমৎকারভাবে উপস্থাপন করলেন আপনার দায়িত্ব। এই মুহূর্তে জানতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিকলি চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক একইভাবে রাজনীতি, ছাত্র রাজনীতির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে বিবেচনা করি। চাকসু নির্বাচন হয়েছে, চাকসুর নেতৃত্ববৃন্দ আছে, এছাড়াও প্রতিটি রাজনৈতিক দলেরই নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। ছাত্র রাজনীতি কেন্দ্রিক আপনার চিন্তাভাবনা কি এবং আপনার কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা কিংবা বাধাগ্রস্ত কি, আসলে সম্পর্কটা কেমন? এটা একটা খুবই টাইম ডিমান্ডিং প্রশ্ন। আমাকে যদি তুমি খোলামেলাভাবে বলতে বলো, আমি এভাবেই বলবো, ছাত্রদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। ছাত্রদের মধ্যে একটা জিনিস খুব দ্রুত পরিবর্তন হয়েছে, যেটা তাদের, যেমন ছাত্ররা কোনো জিনিস নিয়ে যদি দাবি নিয়ে আসে বা বলার জন্য আসে, ওই একটাই প্রশ্ন, এখনই করতে হবে, এখনই স্যার, এখন করতে পারবেন না, আপনি তো ভাইস চ্যান্সেলর, স্যার আপনি তো উপাচার্য, আপনি চাইলে যা কিছু করতে পারেন, আমাদের এই বিষয়টা স্যার আপনার জন্য দেখা কোনো বিষয়। কিন্তু বাস্তব কি তাই? ওই যে প্রশ্নের আগেই বলেছি, আমাকে একটা প্রশ্ন, একটা কাজ করতে গেলে আমাকে অনেকগুলো ইম্প্যাক্ট চিন্তা করতে হয়। আমাদের ছাত্ররা এই বিষয়টা নিয়ে একটু কেন জানি দিনের দিন একটু অসচেতন হয়ে যাচ্ছে, কিংবা তাদের ডিমান্ডটা আরেকটু স্মুথ হওয়া দরকার। আরেকটু স্মুথ হলে প্রশাসন কিন্তু কাজটা করতে একটু সুযোগ পায়, চিন্তা করতে সুযোগ পায়। এবং আমি বলবো, এই ধরনের চাকসুর যে নির্বাচন এবং অন্যান্য ক্রিয়াশীল বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছে, প্রত্যেকের চিন্তায় কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কিন্তু উন্নত করা, এবং আমারও কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়কে উন্নত করা। ফলে ওদের সাথে আমার এক খুবই একদম সুন্দর একটা সম্মিলন ঘটেছে চিন্তা। আমি যখন বলি দেখো আমি কিন্তু এই কাজটা করতে চাই, ওরা বলছে স্যার এটাও তো আমাদের বা আমাদের চাওয়া, আমরা এটাও চাই। এই জন্য এই পর্যন্ত ইনশাআল্লাহ আজকে পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং প্রশাসনের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, যে কাজের একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। আরেকটা জিনিস বলি, আমার মনে হয় চাকসু এখন একটা ওয়াচডগ হিসেবে পরিণত হয়েছে। কারণ হচ্ছে যে ওরা প্রত্যেকটি জিনিস খেয়াল রাখে। অনেক সময় অনেক বিষয় হয়তো আমাদের নজরে আসে না, কিন্তু তারা এটা নজরে আনে আমাদেরকে। যার কারণে আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটির বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে এবং আমাদের যে নির্বাচিত চাকসু আছে, এদের সাথে আমার কাজের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কারণ তাদের চিন্তা, তাদের কাজ অনেক ক্ষেত্রে আমার চিন্তা এবং কাজের সাথে মিলে যায়। ছাত্র রাজনীতি যেমন রয়েছে, তেমনি শিক্ষক রাজনীতিও রয়েছে। আপনার সুনাম করাটা আমার কাজ নয়, তবে আপনার সামনেই বলতে চাই, আমি যতজন শিক্ষক থেকেই জিজ্ঞাসা করেছি, আপনি অত্যন্ত শিক্ষক শিক্ষিকা বান্ধব টিচার হিসেবেই
পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকদের উন্নয়নে কিংবা শিক্ষকদের রাজনীতি নিয়ে আপনার আসলে কিছু বলার আছে কিনা? প্রশাসন থেকে কিংবা উপাচার্যের দপ্তর থেকে শিক্ষকদের সাথে এই ধরনের নেটওয়ার্কিং হয়তো আগে অভাব ছিল। আমি আসার পরে যে কাজটা করেছি, প্রথমে আমি প্রত্যেকটি ফ্যাকাল্টির সমস্ত শিক্ষকদেরকে সেপারেটলি পৃথকভাবে আমি বসছি। আমি আমার চাহিদা কি, আমার চাওয়া কি, আমি কি চাই, এই বিশ্ববিদ্যালয়ের বাস্তব অবস্থা কি, আমাদেরকে কোথায় উত্তরণ করতে হবে, আমি প্রত্যেকটি শিক্ষক মহোদয়কে এই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আমাদের সমস্ত শিক্ষকদেরকে। এবং আমি বলেছি আমি কি করতে চাই। দুই নম্বর হচ্ছে ওনারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিনে। আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ 8:30টায় ডিপার্টমেন্টে আসি, 9:30টায় রাত আমি ডিপার্টমেন্ট থেকে যাই। এবং আমি পরিশ্রম করে 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 আমার অনেক পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই জায়গায়। আমি টিচারদেরকে এখন একটা বড় আমার একটা বিষয় হচ্ছে যে আমার সম্মানিত সহকর্মীদেরকে ক্লাসমুখী করা এবং সেই সাথে সাথে গবেষণা করা। আমাদের ইউনিভার্সিটিতে গবেষণা চলে, কিন্তু আমরা যেই ধাঁচের গবেষণা করি, এই ধাঁচের গবেষণা করলে, গবেষণা বলতে যা বোঝায় বাস্তবভাবে তার আউটপুট খুব বেশি হবে বলে মনে হয় না। যার কারণে আমি এখন বারবারই ওনাদেরকে বলার চেষ্টা করছি যে আমাদেরকে এখন গবেষণা করতে হবে ট্রান্সলেশনাল রিসার্চ। আমাদের ফান্ডের কোনো অভাব নেই, আমাদের ফান্ডের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের গবেষকদের গবেষণা করার টেন্ডেন্সি বা মন মানসিকতার একটু অভাব রয়েছে। এই জন্য আমি সহকর্মীদের সাথে ইন্টারাকশন করছি। যেমন আজকেও যদি বলি, আজকেও কিন্তু আমি 2টা ডিপার্টমেন্ট ভিজিট করেছি। 2টা ডিপার্টমেন্ট ভিজিট করে আমি ক্লাসরুমে গিয়েছি, আমি ছাত্রদের সাথে কথা বলেছি। ছাত্রদের সাথে কথা বলে জিজ্ঞেস করছি যে তোমার ক্লাস কয়টা থেকে? স্যার অতটা থেকে। তোমার শিক্ষক কই? ক্লাস তো এখন রুটিনে আছে। এই যে আমার সম্মানিত সহকর্মীদেরকে আরও বেশি শিক্ষক ইনভলভ করা, গবেষণায় ইনভলভ করা, ক্লাসের প্রতি তাদেরকে ইনভলভ করা, ছাত্রছাত্রীদেরকেও ইনভলভ করা, এটাই হচ্ছে আমার প্রধান কাজ। এবং আমি এই কাজটি প্রত্যেক দিন আমি চেষ্টা করছি 2-1টা ডিপার্টমেন্টে গিয়ে ছাত্র, শিক্ষক, প্রশাসন, ভাইস চ্যান্সেলর, এরা আমাদের মধ্যে যাতে একটা সম্মিলিত একটা কোঅর্ডিনেটেড একটা রিলেশনশিপ গড়ে উঠতে পারে, যাতে আমরা সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশকে আমরা উন্নয়ন করতে পারি। খুবই চমৎকার এবং খুব সুন্দরভাবে আপনি সাবলীলভাবে উত্তরগুলো দিচ্ছেন। একটি প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবসময় হয়ে আসছে, আবাসন সংকট। আমার প্রশ্ন নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আবাসন সংকট নিয়ে আসলে বলার কি আছে যদি বলতেন। অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতে চাই, প্রশাসন ছিল গত 9 বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 টাকার একটা ডিপিপি, সরকারি কোনো ডিপিপির টাকা আসেনি, নট এ সিঙ্গেল পেনি। তাহলে 9 থেকে 10 বছর যদি কোনো ডিপিপি না আসে, কোনো উন্নয়ন কাজ যদি ইউনিভার্সিটিতে না হয়, ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কলাবর বৃদ্ধি যখন পাচ্ছে, সেই সাথে সাথে ছাত্রদের আবাসনও প্রকট হচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 28,000 ছাত্রছাত্রী, আমরা মাত্র 21% স্টুডেন্টদেরকে আবাসন ব্যবস্থা করতে পেরেছি। তাইলে মোর দেন 74% আমরা স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেট করতে পারি না। এটা তো একদিনে হয়নি। এই যে প্রশাসনিক উদাসীনতা, প্রশাসনকে তাদের যে ভীষণ থাকা, আমি 2 বছর পরে কি করব, আমি 3 বছর পরে কি করব, আমার এই বিশ্ববিদ্যালয়টা 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, আমার ছাত্রছাত্রীদের চাহিদা কেমন বাড়বে, এটা কারো কোনো পরিকল্পনা ছিল না। এই কারণে এখন আমার উপরে এই দায়িত্ব আসতে চরমভাবে একটা বড় ধরনের দায়িত্ব এসে পড়েছে। তবে আমি তোমাকে জানাতে চাই, অত্যন্ত আমি দায়িত্ব নেওয়ার পর অলরেডি 2টা কালকে একটা আমাদের ভালো খবর ছিল, আমাদের আরেকটা ডিপিপি অলরেডি 5 লাইনে ঢুকে গিয়েছে ছাত্রদের হলের জন্য। আরেকটা প্রায় 3,000 কোটি টাকার আমরা একটা 5টা ছাত্রীদের জন্য হল, 5টা ছাত্রদের জন্য হল, 10 তলা বিশিষ্ট হলের জন্য প্রপোজাল নিয়ে আমরা জাস্ট ডিপিপি এই মাসের 10 তারিখ সাবমিট করার কথা ছিল, কিন্তু সরকারের পিডব্লিউডি রেটের নাকি কি চেঞ্জ হয়েছে, ওইটার প্রিন্টেড ভার্সন আমরা পাইনি দেখে আমরা অপেক্ষা করছি। ওইটা পাওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা রিভাইজ করে এই জিনিসগুলো আমরা সাবমিট করব এবং ছাত্রছাত্রীদের আবাসন সংকট যত দ্রুত সম্ভব
এই সমস্যার সমাধান করতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টই ছিল কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়। সুতরাং আমরা এটার বাস্তবায়ন করতে চাই। স্যার, বিনয়ের সাথে বলতে চাই, যে হলগুলো বর্তমানে রয়েছে সেই হলগুলোর থাকার পরিবেশ কিংবা খাওয়ার পরিবেশ নিয়ে আপনি কি সরাসরি কখনো ভিসির বাইরে যে হঠাৎ করে ভ্রমণ করেছেন কিনা, বা হঠাৎ কোনো পরিদর্শনে গিয়েছি সেই ঘটনা শুনতে চাই। গিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তো খুব বেশি ছাত্রছাত্রীদেরকে ভর্তুকি দিতে পারে না, ম্যাথ সিস্টেম করে অথবা তারা ডাইনিং এর সিস্টেম করে তারা চালায়। যখন ম্যাথ সিস্টেমে যায়, যে এগুলো করে সে লাভ করে, কোয়ালিটিটা খুব ডাউনগ্রেডেড করে ফেলে। যদি ক্যান্টিন সিস্টেম, ক্যাফেটেরিয়া সিস্টেম চালায়, তখন দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা অত পরিমাণ কস্ট বিয়ার করতে পারে না, যার কারণে এর মধ্যে সবসময় একটা দান দিক একটা অবস্থা আছে। এই জন্য দেখা যাচ্ছে যে প্রথম 2 মাস ছাত্ররা খুব সুন্দর করে হয়তো দেখা যাচ্ছে যে ম্যাথ সিস্টেম চালাচ্ছে, পরে আবার অ্যাফোর্ড করতে পারে না, আবার আসে যে স্যার এখন ডাইনিং সিস্টেমে চলে যায়, আবার ক্যান্টিন সিস্টেমে চলে যায়। এইটা একটা সমস্যা আছে। এবং দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের খাওয়ার সংখ্যাটা প্রত্যেক হলে ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, ডিউ টু দ্য লোকেশন অফ দ্য হল। কোনো হলে ছাত্র আছে 300, কিন্তু ভাত রান্না করতে হয়, খাবার রান্না করতে হয় দুপুরের বা রাত্রে প্রায় 800, 850, 900, কিন্তু অত ক্যাপাসিটিও নাই। ওই যে ছেলেরা একটু বা মেয়েরা একটু যেখানে একটু সুবিধা তাড়াতাড়ি খাওয়া যায় ওদিকে চলে যায়, এগুলো একটা প্রকট বিষয়। আর যদি খাওয়ার মানের কথা বলো, ওই যে বললাম ছাত্ররাদের যে টাকা দিয়ে খায়, এখান থেকে সে ওই যিনি ক্যান্টিন চালায় সে লাভ করে, সে হয়তো এখানে কোয়ালিটিটা আসলে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তবে একটা কথা বলি, ইদানিং কিন্তু এই জায়গাটার একটু পরিবর্তন হয়েছে, কারণ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও যেমন এখন এগুলো নিয়ে খুবই সচেতন, সেই সাথে সাথে চাকসুর ছাত্রছাত্রীরাও খুব সচেতন। ওরা চেষ্টা করতেছে এখন এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য। আমরা প্রশাসনে সেই হিসাবে চেষ্টা করছি। গতকালও শাহ আমানত হলের এই ধরনের একটা বিষয় নিয়ে আমরা সমস্যার সমাধান করেছি। আমরা চেষ্টা করছি এই জায়গাটা যাতে উন্নয়ন করা যায়। হলে গেস্ট রুম কালচার নিয়ে কিছু বলার আছে কিনা? না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন হলে গেস্ট রুম নাই, আমাদের গেস্ট রুম কালচার নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কোনো হলে নাই এখন। এগুলো আগে ছিল, এখন আগে ছিল মনে হয়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কালচারটা এখন নাই। এটা কি কোনো নতুন নামে ফিরে এসেছে? না, র্যাগিং বা মোরাল? না, আমার কাছে আমি প্রায় 5 মাস 5.5 মাস আমি দায়িত্ব নিয়েছি। আমার কাছে হলের র্যাগিং কিংবা গেস্ট রুম কালচার নিয়ে এই পর্যন্ত একটা অভিযোগ আসেনি। মাননীয় উপাচার্য মহোদয়, এই মুহূর্তে প্রশ্ন করতে চাই যে একজন সাধারণ শিক্ষার্থী যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনার কাছে আসলে সরাসরি আসার সুযোগটি আপনি করে রেখেছেন কি? এখন ছেলেদের কিন্তু এটা আমি আজকে সকালে একজনকে বলছিলাম, হলে একটা প্রবলেম হয়, ছাত্ররা এখন কিন্তু হাউস টিচার কিংবা প্রভোস্টের কাছে যায় না। এখন জানে যে ভাইস চ্যান্সেলর স্যারের কাছে যাওয়া যাবে, আমার কাছে সরাসরি চলে আসে একদম ছোট ছোট ঘটনা নিয়ে। বরং আমি তাদেরকে জিজ্ঞেস করি, তুমি প্রভোস্টের হাউস টিচারের কাছে গেছো? না স্যার। প্রভোস্টের কাছে গিয়েছো? না স্যার। তো সরাসরি আমার কাছে, ও স্যার আপনার সাথে তো বলা যায়, আপনাকে যে বলা যায়, এবং আপনাকে যখনও বলি এত ফ্রন্ট এই কাজটা হয়, যার কারণে এখন আর আমরা অধিকার যায় না, বা না যখনই সুযোগ হয়, যেহেতু আপনাকে পাওয়া যায়, আপনি মোটামুটি সময় দেন। আমি কিন্তু অনেক দীর্ঘক্ষণ ধরে অফিস করি, এবং দেখা যায় যে সন্ধ্যা 7টা, 7:30, 8টার সময় ছাত্রছাত্রী চলে আসছে, স্যার আমাদের এই জিনিসটা একটু দেখে দেন। উপাচার্য, কিন্তু আমার একটা বড় পরিচয় হচ্ছে আমি শিক্ষক। আমি সারাটা জীবন আমার এই ছাত্র এবং ছাত্রীদের সাথেই আমার গড়ে ওঠা, আমার বেড়ে ওঠা, আমার পথ চলা। সুতরাং আমি তাদের সাথে থাকতে ভালোবাসি, তাদের সমস্যার সমাধানটাই আমার কাছে বড় প্রায়োরিটি। আপনার পূর্ববর্তী অর্থাৎ সদ্য সাবেক উপাচার্য যিনি ছিলেন, তার কাছেও আমি একই প্রশ্ন করেছিলাম, ঠিক একই জায়গায় বসি, যে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয়দের একটি দ্বন্দ্বমুখর পরিবেশ সবসময় লেগে আছে, এবং সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে খুব মারাত্মক আকার ধারণ করেছিল। আপনি এখানকার স্থানীয় মানুষ, এবং আপনি শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সবার সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে বলে আমার কাছে তথ্য আছে। এই দ্বন্দ্ব মোকাবেলায়
আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা নিবেন এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 60 বছর। 2025 সালে 30 এবং 31শে আগস্ট যে ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু সেই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এটা একটা, এখানে যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমি তোমার এই সুযোগ নিয়ে তাদের প্রতি, আমাদের ছাত্রছাত্রীরা আহত হয়েছে, স্থানীয় লোকজনও আহত হয়েছে এবং বাড়িঘর তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এজন্য আমি আসলে সমবেদনা জ্ঞাপন করি। এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই, কারণ বিশ্ববিদ্যালয়ের পাদদেশেই কিন্তু গ্রাম। এই গ্রামে যেমন স্টুডেন্টদের সাথে, এই গ্রামের যেমন লোকাল পিপলের যেমন এই ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউশন আছে, এই ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের লোকাল পিপলদের কন্ট্রিবিউশন আছে। কেমন কন্ট্রিবিউশন? দেখো, এই লোকালয়ে কিছু কিন্তু বাড়ি গড়ে উঠেছে, বাসা ভাড়া গড়ে উঠেছে, ম্যাচ গড়ে উঠেছে। এই ম্যাচগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা স্বল্প মূল্যে ওরা আবাসন হিসেবে ব্যবহার করতে পারে, কম মূল্যে ব্যবহার করতে পারে। তাহলে এরা যেমন, তাহলে এখানে সুযোগ সৃষ্টি হয়েছে, এর ফিনান্সিয়াল বেনিফিটটা কারা পাচ্ছে? লোকাল পিপল পাচ্ছে। আবার লোকাল পিপলের এই জায়গাগুলো তারা সরকার এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেছে, এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এদেরও একটা ইন্টারাকশন। তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো একটা সলিটারি জায়গা না, এটা একটা সামাজিক একটা ইন্টারাকশন। সুতরাং স্থানীয় পিপলের সাথে এই আমাদের ছাত্রছাত্রীদের একটা সুসম্পর্ক সবসময় বজায় রাখতে হবে। আমি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পরে তোমরা দেখেছো এই বিষয়টা খুবই ভাইরাল হয়েছে। আমি 1 নম্বর গেটে একেবারে চট্টগ্রামের বাসায় সিএনজি রিক্সা চালক, স্থানীয় লোকাল যে সমস্ত পিপল ছিল, সর্বস্তরের জনগণকে নিয়ে আমি কয়েকটা মিটিং করেছি এবং কথা বলেছি। এবং আলহামদুলিল্লাহ আমি একটা কমিটিও করেছি যাতে আমাদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। আমাদের মধ্যে আমাদের সাথে টুকিটাকি কিছু সমস্যা হবে, যাতে এই ধরনের রূপ না আনে, এটা যাতে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে আমরা সমাধান করতে পারি, সেই ব্যবস্থা নিতে হবে। এর কারণ দেখো, আমাদের 2-3টা ছেলে মেয়ে খুবই অসুস্থ এবং ওদেরকে চিকিৎসা করাতে বিশ্ববিদ্যালয়ের প্রচুর পরিমাণ আর্থিক ইনভলভমেন্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কিং ডে নষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয় লোকজনের বিশ্বাস অবিশ্বাসের জায়গা সৃষ্টি হয়েছে, আস্থার সংকট হয়েছে। আমরা এই জায়গাগুলো উত্তরণ ঘটাতে চাই, আর যাতে কোনোদিন 25-এ সেই কালো দিনগুলো ফিরে না আসে আমাদের ছাত্রছাত্রীদের জীবনে, এবং স্থানীয়দের সাথে যাতে আমাদের আর কোনো দ্বন্দ্ব আমাদেরকে জড়াতে না হয়। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের দিকের প্রশ্ন করতে চাই, একটু ব্যক্তিগত জানতে চাই। শিক্ষক, প্রতিষ্ঠাতা ছিলেন ডিপার্টমেন্টের, সর্বশেষ উপাচার্য, জীবনে প্রাপ্তি বলতে আর কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ, একজন মানুষের আর কি পাওয়া। শিক্ষক ছিলাম, একটা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা ছিলাম, এখন একটা ইউনিভার্সিটির পরিচালনার প্রধান দায়িত্বে আছি। আল্লাহ চাহে তো এর চেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমি একটা জিনিসে সবার কাছে দোয়া প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি, যারাই শুনবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যাতে আমরা একটা জায়গায় নিতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যাতে দেশের অন্যতম একটা পঠন এবং পাঠনের একদম গবেষণার যাতে সূতিকাগার করে গড়ে তুলতে পারে, সবার সহযোগিতা চাই। এটা ছাত্র হোক, এটা ছাত্রী হোক, এটা স্থানীয় ব্যক্তিবর্গ হোক, রাজনৈতিক কর্মী হোক, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রত্যেকের কাছ থেকে আমি সার্বিক সহযোগিতা চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই, সেই জায়গায় যাতে নিয়ে যেতে পারি। খুব চমৎকারভাবে উত্তর দিলেন। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী, তরুণ প্রজন্ম রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে পড়ালেখার অনীহা, পড়ালেখার প্রতি সময় দেওয়া। আমরা অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আসক্ত হয়ে গেছি। এই জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু পড়ালেখার দিকে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা যোগাযোগ মাধ্যমের, আমরা বর্তমান যুগের কমিউনিকেশন ইন্টারাকশনের বিরোধী না, কিন্তু এই কমিউনিকেশন, এই ইন্টারাকশন কতটুকু সময় আমার থেকে নিচ্ছে, আর আমি নিজস্ব ডেভেলপমেন্টের জন্য, আমার নিজের পড়ালেখার জন্য, আমার নিজের জীবনের উন্নতির জন্য আমি কি পরিমাণ সময় ব্যয় করছি, এটার মধ্যে মনে হয় একটা সমন্বয় হওয়ার টাইম এসে গেছে। চিন্তা করার সময় অনেক বেশি
দেরি হয়ে যাচ্ছে। আমাদের এই তরুণ প্রজন্ম, এদের মধ্যে যে স্পিড, এদের যে তারুণ্য, এদের যে কাজ করার যে, ওরা যখন ডিসিশন মেক করে যে আই ওয়ান্ট টু ডু ইট, দে উইল ডু ইট। এই দে উইল ডু ইটটাকে আমরা যাতে পজিটিভ ইন্টারেকশনের দিকে মুভ করাতে পারি, মুভ করে, এটাই আমার আহ্বান। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দাদা ভিটামিন প্রেজেন্স সাড়া দাও বাংলাদেশ মোহনা টিভির পর্দায় এতক্ষণ আপনারা দেখছিলেন। আজকে আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন অতিথির সুন্দর একটি লাইন দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। আজকের অতিথি সবগুলো লাইনে সুন্দর বলেছেন, সবগুলো লাইনে সাবলীলভাবে দর্শকদের বোঝার জন্য, সর্বোপরি যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের বোঝার উদ্দেশ্যে একেবারেই তিনি সহজভাবে তুলে ধরেছেন তার সামনে ভবিষ্যতের পরিকল্পনাগুলো। তবে যেই জিনিসটি আমার কাছে সবচেয়ে আজকে ভালো লেগেছে এবং অন্য যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা রয়েছেন যে কোনো জায়গার, তাদের উদ্দেশ্যে যেই জিনিসটি আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে স্যার কিন্তু আজকে একটি সুন্দর কথা বলেছেন যে হলের কোনো ছোট সমস্যা হলেও সাধারণ শিক্ষার্থী তার কাছে এতটুকু অ্যাক্সেস পায় সেই সমস্যাটুকু তার কাছে বলার। এবং তিনি একটি কথা পরিষ্কারভাবে বলেছেন যে তিনি সাথে সাথে ব্যবস্থা নেন বলেই শিক্ষার্থীরা কিন্তু তার কাছে আবারও আসে। অর্থাৎ ওপেন ডোর ওয়ার্ক বা ওপেন ডোর অ্যাক্সেস যেটাকে বলা হয় সেটি কিন্তু এখানে চালু রয়েছে এবং তার ফলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয় বলে আমি বিশ্বাস করছি। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি বার্তা পৌঁছে গেল যে তারা চাইলেই ভিসি মহোদয়ের কাছে যে কোনো সমস্যায়, শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় তারা কিন্তু উপাচার্যের দরজায় এসে দাঁড়াতে পারে, উপাচার্যের সাথে কথা বলতে পারে। তাই যে কোনো সমস্যায় অবশ্যই স্যারের নিকট আপনাদের আসার আবেদন রইল এবং তার সাথে সাথে স্যারের সুন্দর পরিকল্পনাগুলো যেন বাস্তবায়ন করে সেই আশাবাদ মোহনা টিভির পক্ষ থেকে আমি ব্যক্ত করে গেলাম। নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয়, নতুন কোনো প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।